আওয়ামী লীগের কার্যক্রম ফরমান দ্বারা নিষিদ্ধ করা হলো। বিএনপি চেয়ারপারসনের যিনি বয়সের ভারে বেশ দুর্বল অবস্থায় আছেন, বিএনপির ভবিষ্যৎ যাকে বলা হয় সেই তারেক রহমান দেশে ফিরতে পারছেন না, তার দেশে ফেরা এখনো অনিশ্চিত, যেটি বিএনপি খুব বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে সাম্প্রতিক সময়ে। আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই বাংলাদেশের জন্ম সৃষ্টির সাথে যে দলটি অঙ্গাঙ্গিভাবে জড়িত, বাংলাদেশ আওয়ামী লীগ, সেটিকে নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে এবং তাদেরকে সাইবার স্পেস, তার মানে হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে তাদের যেই প্ল্যাটফর্মগুলো আছে, তাদের যে খবর প্রকাশ করার যেই রাস্তাগুলো আছে, সেগুলো বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে। সুতরাং আওয়ামী লীগের দলীয় কোনো সিদ্ধান্তের ব্যাপারে এখন সাধারণ মানুষের কাছে পৌঁছতে তাদের অনেক বেগ পেতে হবে। এটি নিয়ে বিভিন্ন সমালোচনা, আলোচনা বিভিন্ন মহলে গত দুদিন ধরে হচ্ছে এবং চলছে। তার পক্ষে বিপক্ষে বিভিন্ন জনমত আমরা দেখতে পাচ্ছি। বিচারিক কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার যে ব্যাপারটির কথা বলা হচ্ছে, সেটি 11ই মে প্রকাশ করা হলেও গত বছর উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত হয়েছিল বলে আমরা জানি। সুতরাং এই বিষয়টি যে খুব নতুন কিছু, সেটি বলা যাচ্ছে না। আমরা যদি এই ঘটনাটি পুরো বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে এনসিপি তারা এই দাবিটি প্রথমে তুলেছে এবং বাংলাদেশের যত ধর্মভিত্তিক দল আছে সবাই এই বিষয়টিকে সমর্থন দিয়েছে। ধর্মভিত্তিক দলগুলো ছাড়া এই দাবির পক্ষে স্পষ্ট করে কথা বলা বা তাদের দাবির সমর্থনে তাদের সাথে একাত্ম হওয়ার অন্যান্য রাজনৈতিক যে দলগুলো বাংলাদেশে রয়েছে, তাদের খুব একটা বলিষ্ঠ পদক্ষেপ আমরা দেখতে পাই না। আমরা যদি বিগত গণতান্ত্রিক নির্বাচনগুলোর ফলাফলকে দেখি, তাহলে ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো এই দাবির সাথে সহমত পোষণ করেছেন, তাদের ভোটের সংখ্যা বেশ উল্লেখযোগ্যভাবেই কম। শেষ পর্যন্ত অবশ্য জামাত ইসলামী তাদের এই দাবিকে সমর্থন জানিয়েছিল, কিন্তু বাংলাদেশের যে অন্য দুটি বৃহৎ রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয় পার্টি, তারা আসলে রাজনীতির যে সভ্য ভাষা সেই পথে হেঁটেছেন। তারা বলে আসছিলেন যে তারা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়, বরং এটি তারা জনগণের উপরে বা নির্বাচন কমিশনের উপরে ছেড়ে দিতে চান। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান শেষে আপাতত বিচারিক কার্যক্রম চলমান সময় তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। এটি আসলে গত বছর সরকার পরিবর্তনের পর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীদের রাস্তায় খুব একটা উপস্থিতি দেখা যায়নি। দাবি আদায়ের জন্য তাদের কোনো পদক্ষেপ আমরা একেবারেই দেখতে পাইনি। সুতরাং নিষিদ্ধ করার আগে থেকেই আওয়ামী লীগের যে কার্যক্রম সেটি স্পষ্টতই অনুপস্থিত ছিল। আবার নিষিদ্ধের অভিজ্ঞতা যদি বলা হয়, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধ হবার অভিজ্ঞতা 1971 সালের 26শে মার্চেও হয়েছিল। তৎকালীন সময়ে ইয়াহিয়া খান বেতার ভাষণের মাধ্যমে তাদেরকে নিষিদ্ধ করেছিলেন। সুতরাং নিষিদ্ধ হওয়ার যে অভিজ্ঞতা, সেটি এই দলটির জন্য খুব নতুন কিছু নয়। তবে এনসিপি বা অন্যান্য পক্ষ থেকে বেশ ফলো করে যেটি বলা হয়েছে যে বাংলাদেশের অধিকাংশ মানুষ, অধিকাংশ দল আওয়ামী লীগ নিষিদ্ধের এই প্রক্রিয়ায় সহমত জানিয়েছেন। সেটি আসলে যদি হয়েও যায় বা হয়েও থাকে, সেটিকে আসলে যদি সত্যি ধরে নেই, তাহলে বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা, সেখানে সব দল যদি একমত হয়ে যায়, ঐক্যমতে পৌঁছায়, তাহলে গণতন্ত্রের যে বিকাশ সেটি ভবিষ্যতে বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। কারণ গণতন্ত্র মানেই হচ্ছে দ্বিমত, গণতন্ত্র মানেই হচ্ছে মতের যে পার্থক্য সেটির সরলীকরণের প্রক্রিয়ায় দলগুলোকে অংশ নেওয়ার ব্যবস্থা করা। এখন আরেকটি বিষয় যদি আলোচনা করতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচন। প্রত্যেকটি রাজনৈতিক দলের একমাত্র গোল বা প্রধান লক্ষ্য হচ্ছে নির্বাচনে জয়লাভের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া, যেটি নতুন যে গঠিত দল এনসিপি, যাদের এখনো নিবন্ধন পেতে বাকি আছে, তাদেরও এই একই লক্ষ্য। তারাও ক্ষমতায় যেতে চায় এবং তাদের যে আদর্শ সেটি তারা রাষ্ট্র পরিচালনায় ব্যবহার করতে চায়। তাহলে এই যে প্রক্রিয়া, সেখানে নির্বাচনের কোনো বিকল্প নেই। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বিএনপি হচ্ছে একমাত্র দল যারা নির্বাচনের জন্য সরকারের উপরে চাপ সৃষ্টি করে আসছে। অন্যান্য দলগুলোর তেমন কোনো তাড়া নেই। যেমন জামাত ইসলামী, তাদের নিবন্ধন এখনো তারা ফিরে পায়নি। এনসিপি, ছাত্রদের যে দল, তারা এখনো নিবন্ধন প্রক্রিয়ার অংশ হয়ে উঠতে পারেননি। আবার জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোষরক্ষা দিয়ে তাদেরকে সকল নির্বাচনী আলাপ আলোচনা থেকে দূরে রাখা হচ্ছে। তাহলে যে ব্যাপারটি হচ্ছে যে বিএনপি ছাড়া আর কারোরই নির্বাচনের তাড়া নেই, সবাই নির্বাচনের জন্য অপেক্ষা করতে চান। আবার আওয়ামী লীগের ব্যাপারটি যদি ধরি, তাহলে তারা যে সামনের নির্বাচনে খুব বেশি কর্তৃত্ব তাদের থাকবে না, সেটা তারা বুঝে গেছে। সুতরাং নির্বাচন নিয়ে তাদের মধ্যেও খুব তোড়জোড় এই মুহূর্তে দেখা যাচ্ছে না, বা সামনের ভবিষ্যতেও বেশ কিছু বছর দেখা না গেলেও খুব অবাক হওয়ার কিছু নেই। সুতরাং
বিএনপির মতো যে বৃহৎ গণতান্ত্রিক দল সেটি নির্বাচন চাইবে, সেটি খুব স্বাভাবিক। কিন্তু আওয়ামী লীগের যে নিষিদ্ধকরণ, এর ফলে রাজনীতির মাঠে নির্বাচন চাওয়ার যে প্রক্রিয়া, সেখানে কি বিএনপি একা হয়ে গেল? তাকে সমর্থন করার মতো অন্য কোনো দল কি তার পাশে আছে, বা অদূর ভবিষ্যতে কাউকে পাওয়া যাবে? এই বিষয়টি খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়াতে পারে বিএনপির জন্য। আবার ছাত্রদের যে দল এনসিপি, সেটির প্রেক্ষাপট যদি আমরা দেখি, তাহলে আমরা দেখেছি 32 নম্বর বাড়ি ভাঙা হয়েছে। দেশ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল, আওয়ামী লীগের স্মৃতিচিহ্ন মোটামুটি মোছা শেষ। এবার দাবি করার মাধ্যমে বা সরকারকে চাপ দিয়ে বাধ্য করার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের প্রাথমিক কাজটিও সম্পন্ন তারা করে ফেলতে পেরেছে। তাহলে এই সামনের দিনগুলোতে রাজনৈতিক এজেন্ডা কি নিয়ে তারা আসবে, বা অন্যান্য রাজনৈতিক দলকে মোকাবেলা করার জন্য কি এজেন্ডা তাদের থাকবে, সেটি এখন তাদের মাথা ব্যথার কারণ হয়ে ওঠা উচিত বলে বিশ্লেষকরা মনে করছেন। কারণ নির্বাচন জিততে হলে অর্থনীতি, রাজনীতি, বিদেশ নীতি সহ সকল আদর্শিক জায়গাগুলোতে একটি ইউনিক পজিশনিং তাদেরকে করতে হবে, যার ফলে তারা জনগণের ভোট আকৃষ্ট করার চেষ্টা করবে। সেটি যদি করতে হয়, তাহলে তাদের কাছে এই মুহূর্তে বিকল্প কিছু চোখে পড়ছে না। আওয়ামী লীগ বিরোধিতা দিয়ে যেই কার্যক্রম তারা শুরু করেছিলেন, সেটির আপাতত ইতি প্রাথমিকভাবে হয়ে গেল। তাহলে পরবর্তীতে তাদের কার্যক্রম কি হবে? তাহলে তাদের কি পরবর্তী টার্গেট হতে যাচ্ছে বিএনপি? কারণ এই মুহূর্তে বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক দল। সুতরাং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে বিএনপি বেশ সঙ্গীহীন অবস্থায় তাকে লক্ষ্য করা যেতে পারে, যেটা অধিকাংশ বিশ্লেষকদের মত। তাহলে নির্বাচন আদায়ের যে ব্যাপারটি, সেই ক্ষেত্রে বিএনপিকে বেশ কাঠখড় পোড়াতে হবে এবং তার একারই মাঠ গরম করে হয়তো নির্বাচন আদায়ের যেই আন্দোলন, সেটি করতে হতে পারে, যেটি বিএনপির মতো দলের জন্যও বেশ কষ্টসাধ্য হয়ে উঠতে পারে। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি এই মুহূর্তে বেশ ঘোলাটে। আওয়ামী লীগের কার্যক্রম ফরমান দ্বারা নিষিদ্ধ করা হলো। বিএনপি চেয়ারপারসনের যিনি বয়সের ভারে বেশ দুর্বল অবস্থায় আছেন। বিএনপির ভবিষ্যৎ যাকে বলা হয়, সেই তারেক রহমান দেশে ফিরতে পারছেন না, তার দেশে ফেরা এখনো অনিশ্চিত, যেটি বিএনপি খুব বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে সাম্প্রতিক সময়ে। এবং যেহেতু ছাত্রদের এই নবগঠিত দলের সামনে বিএনপি ছাড়া ক্ষমতা দখল করার আর কোনো বাধা নেই, সুতরাং তাদের পরবর্তী টার্গেট বিএনপি হতে যাচ্ছে, সে বিষয়ে বুঝতে খুব বড় রাজনৈতিক বিশ্লেষক হওয়ার কোনো প্রয়োজন নেই। এটি যে কোনো সাধারণ মানুষ, রাজনীতি সচেতন মানুষই বুঝতে পারে। বাংলাদেশের রাজনীতির অদূর ভবিষ্যৎ সম্পর্কে আপনাদের মতামত জানতে চাই। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।